ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি অষ্টম শ্রেণীর বিষয় বাংলা এই বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তাহলে সময় একদম নষ্ট করব না, তাড়াতাড়ি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, সেইটি সবার চেয়ে শ্রেয়। কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? উত্তর, উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। কবির মতে, স্টুডেন্টস এখানে অংশর পরে যে একটা পূর্ণচ্ছেদটি দেওয়া হয়নি, এটা তোমরা করে নিও। কবির মতে সবার চেয়ে শ্রেয় হলো জীবন সংগ্রামে টিকে থাকা এবং এগিয়ে যাওয়া, অর্থাৎ জীবনে বাধা বিপত্তি দুঃখ কষ্ট যাই আসুক না কেন সেই সমস্ত কিছুকে অতিক্রম করে জীবন সংগ্রামের লড়াইয়ে টিকে থাকা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। 2 নম্বর কোশ্চেন, তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? উত্তর, উদ্ধৃত অংশটি বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এই অংশের বক্তা হলেন আরব সেনাপতি। মোর সেনাপতি যখন পথভ্রষ্ট হয়, এটা হয়ে হবে কেমন, পথভ্রষ্ট হয়ে বিপক্ষ শিবিরে পৌঁছায়, তখন আরব সেনাপতি মুর সেনাপতিকে অতিথি আপ্যায়ন করেন এবং তারপর আরব সেনাপতি মুর সেনাপতিকে সুরক্ষার জন্য ঘোড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন। 3 নম্বর কোশ্চেন, এই রইল তোদের পিকনিক, আমি চললাম। বক্তা কে? কেন তিনি পিকনিকে থাকতে চাননি? উত্তর, আলোচ্য অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পে উদ্ধৃত অংশের বক্তা হলেন টেনিদা। দ্বিতীয় অংশ, টেনিদা চেয়েছিলেন পিকনিকের খাদ্য সামগ্রী যেন উন্নত মানের হয়, কিন্তু তা সত্ত্বেও যখন দেখলেন খাদ্য সামগ্রী নিম্নমানের, তখন তিনি ক্ষুব্ধ হয়ে এই কথাটি বলেছিলেন, এই রইল তোদের পিকনিক, আমি চললাম। কোশ্চেন নাম্বার 4, পরবাসী কবে নিজ বাসভূমি করবে? কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? উত্তর, কবির মতে মানুষ প্রকৃতি ছাড়া অসহায় এবং প্রকৃতি ও মানুষ অন্যান্য জীবজন্তু ছাড়া প্রাণহীন, অর্থাৎ উভয়ের পরিপূরক। পূর্ণচ্ছেদ, প্রকৃতি তার ধন সম্পদ আমাদের দিয়েছে উপহার হিসেবে, কিন্তু আমরা সেগুলি অবলীলায় ধ্বংস করে চলেছি শহর বানানোর জন্য। এখানে এটা ল নয়, এটা পূর্ণচ্ছেদ হবে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নিজ বাসভূমে যদি আর বাসযোগ্য না থাকে, তাহলে আমাদের নতুন বাসস্থানের সন্ধান করতে হবে। এই সব কিছুকে যোগ করেই কবির মনে এমন প্রশ্নটা জেগেছে। 5 নাম্বার, এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলাম। লেখক এর বক্তব্য অনুসারে সেই পরিস্থিতির বর্ণনা দাও। উত্তর, উদ্ধৃত অংশটি বাঙালি ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথচলতি গল্পের অংশ এবং এই অংশটির বক্তা হলেন লেখক নিজেই। পরবর্তী অংশ, গল্পে দেখা যায় লেখক দেহরাদুন এক্সপ্রেস এ উঠে কাবুলি পাঠানদের সাথে জায়গা করে নেয়। আলাপচারিতার জন্য সবার সাথে কথা বলতে বলতে হঠাৎই জিজ্ঞাসা করলেন পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল খা ঘটকের গজল কেউ জানে কিনা। এতে খুশি হয়ে উপস্থিত পাঠানদের একজন সেই বিখ্যাত কবির একটি গজল গাইতে লাগলেন। এরপর তাকে উৎসাহ দিয়ে আবার লেখক জিজ্ঞাসা করলেন আজম খান ও দূর খানের মহাব্বতের কিচ্ছা কেউ জানে কিনা। তখন অন্য এক পাঠান উৎসাহ সহকারে আবার গান শুরু করেন। এইভাবে সেই দেহরাদুন এক্সপ্রেসের 3rd ক্লাস
গাড়িখানিতে যেন এক সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হয়েছিল। 6 নাম্বার কোশ্চেন, এইসব আমারই হবে, আমাকে দেবেন বিধাতা, ভাবনাটি কার? বিধাতাকে কি কি দেবেন বলে সে মনে করে? উত্তর, আলোচ্য অংশটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ। উদ্ধৃত অংশে ভাবনাটি হলো সেই চড়ুই পাখিটির। পরবর্তী অংশ, উক্ত কবিতায় আমরা জানতে পারি যে একটি নির্জন কক্ষে কবি বাস করেন। চড়ুই পাখিটি মনে করে বিধাতার দয়ায় বা কৃপায় কবির অনুপস্থিতিতে একদিন এই কক্ষের সব কিছুই হঠাৎ টেবিলে রাখা ফুলদানি, বই খাতা, তার যাবতীয় সামগ্রী তার হয়ে যাবে। 7 নাম্বার, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। সম্ভাষণ, এই যে শব্দটি দেওয়া হয়েছে সম্ভাষণ, এটির মধ্যে কটি দল আছে এবং কি কি দল সেটা চিহ্নিত তোমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে সম্ভাষণ শব্দটিকে ভাঙা যাক। সম্ভাষণ, এখানে আমরা পাচ্ছি 3টি দল। এবার দেখব কোনটি কি দল। তার আগে একটা কথা বলি, তোমাদেরকে সংক্ষেপে বলে রাখি, রুদ্ধ দল আর মুক্ত দল এই হচ্ছে দুটি দল। রুদ্ধ দল তখন হয় যখন সেই অক্ষরের লাস্টে ব্যঞ্জন বর্ণ থাকে, অর্থাৎ শ্বাস রুদ্ধ হয়ে যায়, শ্বাস কিন্তু আর লম্বভাবে টানে না, কোনো স্বরবর্ণ থাকে না, তখন হয় রুদ্ধ দল। আর যখন লাস্টে স্বরবর্ণ উচ্চারিত হয়, আমাদের শ্বাস লম্বাভাবে প্রসারিত হয়, তখন সেটা হয় মুক্ত দল। তাহলে এই শব্দ সম্ভাষণটা এবার করে দেখি কোনটা কি দল। প্রথমে আছে সম বা সম, তাহলে সম আমাদের শ্বাস রুদ্ধ হচ্ছে, তাহলে এটা রুদ্ধ দল। আর তারপরে লাস্টে রয়েছে ব্যঞ্জন বর্ণ, তারপরে ভা, লাস্টে এসছে আ অর্থাৎ স্বরবর্ণ, তাহলে এটা মুক্ত দল। সন, সন লাস্টে ব্যঞ্জন বর্ণ, কোনো স্বরবর্ণ নেই, শ্বাসটাও রুদ্ধ হয়ে যাচ্ছে, সন, তাহলে এটা রুদ্ধ দল। তাহলে 3টি দল, 2টি হচ্ছে রুদ্ধ দল আর একটা হচ্ছে মুক্ত দল। তাহলে প্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা এই দল বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 8 নাম্বার কোশ্চেনের দিকে। উঠন্তি মূল পত্তনেই চেনা যায়, প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উঠন্তি মূল পত্তনেই চেনা যায়, এর বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যতের আভাস শুরুতেই পাওয়া যায়। এবার আমরা বাক্যটি রচনা করব। শিক্ষক মহাশয় শোয়েবকে বললেন, তুমি জীবনে অনেক বড় হতে পারবে, উঠন্তি মূল পত্তনেই চেনা যায়। প্রিয় ছাত্র ও ছাত্রীরা, এবার আমি আলোচনা করব 8ম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2টি নিয়ে। পার্ট 2, তাহলে আমি একটা ভিডিওতেই বাংলার পার্ট 1 ও পার্ট 2টা আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নাম্বার, সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি, গ্রিক সম্রাট, মুর সেনাপতি না আরব সেনাপতি? সঠিক উত্তরটি হচ্ছে গ্রিক সেনাপতি। নাম্বার 2, তোতায়ের চাই একটি, সবুজ টিয়া, সবুজ চারা গাছ, সবুজ জামা না চশমা? সঠিক উত্তরটি হচ্ছে সবুজ জামা, এইটা হবে উত্তর, সবুজ জামা। 3 নাম্বার, বাঘের বিক্রম সম মাঘের হিমানী, পংক্তিটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভারতচন্দ্র রায় না গৌরদাস বসাক? উত্তরটি হচ্ছে ভারতচন্দ্র রায়। আলেম শব্দের অর্থ প্রবর্তক, সর্বজ্ঞ, অভিযাত্রী না সহযাত্রী? সঠিক উত্তরটি হচ্ছে সর্বজ্ঞ। 5 নাম্বার, মুর সেনাপতি শব্দে দল সংখ্যা 2, 3, 5
না 6? তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে 5, কারণ মূর সে না পতি। তাহলে দল সংখ্যা কটি হচ্ছে না 5টি। 2 নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নাম্বার, সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায় কি? উত্তর, উল্লেখিত অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার অন্তর্গত বা অংশ। কবি এখানে বলতে চেয়েছেন যে আমরা যদি আমাদের মধ্যে ভেদাভেদ দ্বন্দ্ব না রেখে একে অপরের সাথে ভ্রাতৃসুলভ ও বন্ধুসুলভ আচার আচরণ করি তাহলে সেই বিষয়টি অনেক সুখের। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে মানুষের মধ্যে মনোমালিন্য ভেদাভেদ থাকাটা স্বাভাবিক, কিন্তু তা নিয়ে অযথা বাড়াবাড়ি ঠিক নয়, বরং মতভেদ ঈর্ষা হিংসা ইত্যাদি ছেড়ে দিয়ে শ্রদ্ধার সহিত একে অপরের সাথে মিলেমিশে থাকাই উত্তম। তাতে করে মনে শান্তি আসে এবং অনেক সুখ পাওয়া যায়। স্টুডেন্টস, এখানে তাতে করে আছে, তোমরা এই করে শব্দটি বাদ দিয়ে দিও, কেমন? 2 নাম্বার, বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। এই কথোপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে? মানে 2 বন্ধুর মধ্যে, মানে ওই যে 2 সেনাপতি ছিল তাদের মধ্যে অনেক কথাবার্তা হলো বন্ধুর মতো করে। তাদের মধ্যে যে কথাবার্তাটি হলো সেটি গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে সেটা নিয়ে তোমাকে উত্তরটি এবার লিখতে হবে। উত্তর, আলোচ্য অংশটি বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের অংশ। গল্পে দেখা যায় যখন মূর সেনাপতি আরব সেনাপতির ভয়ে দিকভ্রষ্ট বা পথভ্রষ্ট হয়ে বিপক্ষ শিবির অর্থাৎ আরব সেনাদের শিবিরে উপস্থিত হয় তখন আরব সেনাপতি মূর সেনাপতিকে অতিথি আপ্যায়ন করেন এবং তাকে আশ্রয় দেন। এরপর বিপক্ষ 2 সেনাবাহিনী বা সেনাপতি বন্ধুভাবে নিজেদের আলাপচারিতায় মগ্ন হন। সেই আলাপচারিতার সময় সেনাপতি নিজের পূর্বপুরুষদের সাহস বীরত্ব সংগ্রামশীল মনোভাব সংগ্রামী কৌশল ইত্যাদির কথা আলোচনা করছিলেন। এইভাবে কথোপকথনকালে আরব সেনাপতি বুঝতে পারেন মূর সেনাপতি তার পিতার হত্যাকারী, তার সবচেয়ে বড় শত্রু। তারপর আরব সেনাপতি তখন মূর সেনাপতিকে দ্রুত তাদের শিবির থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। এইভাবেই সেই কথোপকথন গল্পের ঘটনাকে নিয়ন্ত্রণ করেছিল। 3 নাম্বার, মহাভারতের কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গল্পে আমরা জানতে পারি মহাভারতের কাহিনীর এখানে কাহিনীর হবে, রটা মিসিং হয়ে গেছে। মহাভারতের কাহিনীর সব চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্রকেই সব থেকে বেশি ভালো লাগে। অপু যখন তার মায়ের কাছে কাশিদাসী মহাভারতের কাহিনী শুনত তখন অন্যের প্রতি অপুর মনে শ্রদ্ধা জন্মেছিল। স্টুডেন্টস, এখানে যে অন্যে আছে এটা অন্যের হবে না, এটা হবে কর্ণের, কেমন? ক মধ্যম হবে একের র, এটা মিসিং হয়ে গেছে টাইপিং, এটা হবে কর্ণের। তবে তার মনে হতো কোনো একজন মহাবীর ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন তার রথের চাকা মাটিতে বসে গিয়েছিল সেই নিরস্ত্র অসহায় বিপন্ন অবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণের আদেশে কর্ণের কাতর অনুরোধ না শুনে কর্ণকে তীর বিদ্ধ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে অসহায়ভাবে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনা অপুর শিশু মনকে দুঃখ বেদনায় ভারাক্রান্ত করে তোলে। অপুর মতে তিনি ছিলেন একজন আদর্শ বীর। এইসব কারণেই অপুর মহাভারতের অন্য চরিত্রের থেকে কর্ণ চরিত্রকে বেশি ভালো লাগতো। 4 নাম্বার,
টিনের বাক্সে অপু কী কী রেখেছিল, এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গল্পে অপুর টিনের বাক্সের মধ্যে ছিল একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী, একখানি পাতাছেঁড়া বীরঙ্গনা কাব্য, একখানা নিত্যকর্ম পদ্ধতি, একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটাকতক কড়ি, একটা 2 পয়সা দামের টিনের পিস্তল, গুটি কয়েক শুকনো নাটা ফল, আর খান কতক খাপড়ার কুচি, আর তার মায়ের সেই কাশিদাসি মহাভারত। টিনের বাক্সে অপুর সংগ্রহ করা জিনিসগুলি থেকে বোঝা যায় যে সে ছিল ভাবপ্রবণ, শৃঙ্খলাপরায়ণ ও জ্ঞান পিপাসু। তার এই চরিত্রগুলি ফুটে উঠেছে এখানে। সো ভিউয়ার, it is enough for today. To get such type of important and latest educational videos and the other videos out of the book, please keep watching my videos. Till then, tata, bye bye, good night and sweet dream. Thank you to all my sweet students and viewers.